লিজ নেওয়া হয়, যারা লিজটা নেন জমি, ওনারা যদি এটা কোনো রকম হস্তান্তর করতে চান, অনেক ক্ষেত্রে রাজুকের থেকে বারবার পারমিশন নিতে হয় এবং এটাতে চরম ভোগান্তি হয়, চরম দুর্নীতি হয়। রাজুকের কারো কারো বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ আছে। সেই হয়রানিটা, এই ভোগান্তিটা কমানোর জন্য এই প্রক্রিয়াটাকে সহজ করা হয়েছে। 99 ইয়ার্স যখন লিজ নিবে, প্রতি পদে পদে ওনাকে এটা হস্তান্তর করার জন্য বা কাউকে ভাড়া দেওয়ার জন্য বা আপনার যে কোনো ধরনের চুক্তি করার জন্য বারবার রাজুকের পারমিশন নিতে হবে না। অর্থাৎ রাজুকের ইন্টারফারেন্সটা কমানো হয়েছে। এটার সাথে সাথে এটাও আলোচনা হয়েছে যে বিভিন্ন যারা বেসরকারি ডেভেলপাররা আছেন, তারা আপনার ক্রেতাদের উপর প্লট বা যারা ফ্ল্যাট ক্রয় করেন তাদের উপর নানা রকম শোষণ করে থাকেন। যে একটা দামে হয়তো প্লটটা বিক্রি করে দিলেন বা ফ্ল্যাটটা বিক্রি করে দিলেন, ওই ফ্ল্যাট আবার আরেকজনের কাছে যখন বিক্রি করতে যায় তখন তাদেরকে আবার টাকা দিতে হয়, একটা নির্দিষ্ট অঙ্কে বিক্রয় মূল্যের অংশ দিতে হয়। আপনারা জানেন যে এই দেশে বড় বড় যারা ভূমিদস্যু আছে তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে এই ধরনের, এবং তারা ফ্ল্যাট মালিকদের উপর নানান ধরনের নতুন নতুন ট্যাক্স কার্ড বিভিন্নভাবে অর্থ আদায় করেন, একটা মাফিয়া রাজ্য প্রতিষ্ঠা করেন কোনো আপনার ডেভেলপারদের বিরুদ্ধে, বা আমরা যাদেরকে ভূমিদস্যু বলি তাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন রয়েছে। তো এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এই সংক্রান্ত যে বিধি আছে বেসরকারি আপনার প্লট বরাদ্দের ক্ষেত্রে বা বেসরকারি আপনার যারা আছেন ডেভেলপার আছেন, এই সংক্রান্ত যে সংশ্লিষ্ট যে বিধি আছে সেখানেও দ্রুত পরিবর্তনের সিদ্ধান্ত যাতে আপনারা এই ডেভেলপারদের কাছ থেকে, বড় বড় ডেভেলপারদের কাছ থেকে যারা প্লট, বিশেষ করে যারা ফ্ল্যাট নিবে, তারা যাতে বাড়তি ভোগান্তির শিকার না হয়। আর আজকে স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ 2025-এর নীতিগত অনুমোদন হয়েছে। এটা মূলত হচ্ছে যে আমাদের যে টাউন প্ল্যানিংয়ের সাথে এটা জড়িত, আমাদের মানে এই যে স্পেশাল যেটা প্ল্যানিং সেটা যাতে এনভায়রনমেন্ট রেগুলেশনগুলো মেনে চলে এবং এই সংক্রান্ত গ্লোবাল যেগুলো কনভেনশন আছে সেই কনভেনশনের সাথে এটা যাতে অ্যালাইনমেন্ট থাকে, সেই জন্য এটা আজকে পাস হয়েছে। এটাই আপাতত নীতিগত অনুমোদন হয়েছে। এটা আগামী সপ্তাহে আবার এটাকে নতুন করে সাবমিট করা হবে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য। এছাড়া আরও দু একটা বিষয় ছিল, সেটা আসলে আপনাদেরকে ক্যাবিনেট ডিভিশন জানাবেন। এনি কোশ্চেন প্লিজ। আমি আপাতত আমি বিজনেস আমার দুইটা কোশ্চেন, দুইটা নজরুল স্যারের কাছে। দুর্যোগ সংক্রান্ত যে আইনটা সংশোধন হচ্ছে, প্রথমটা যেটা বলছিলেন যে দুর্যোগ এখন দেশের বাংলাদেশি কোনো নাগরিক কর্তৃক দেশে কিংবা দেশের বাইরে যেখানে অপরাধ হোক, দুর্নীতির অপরাধ, সেটা অনুসন্ধান করতে হবে। আমরা জানি যে টিউলিপ সিদ্দিকী লন্ডনে একজন বাংলাদেশের কাছ থেকে ওখানে একটি ফ্ল্যাট উপহার পেয়েছেন, যেটি উনি ট্যাক্স আইনে দেখাননি। ট্যাক্স আইনে না দেখানো মানে হলো একটি দুর্নীতি। তো লন্ডনে উনি যে দুর্নীতি করছেন সেটা এই আইন পাশ হলে সেটা বাংলাদেশের দুদক লন্ডনে গিয়ে অনুসন্ধান করতে পারবে কিনা, এবং পারলেও সেটা কোন প্রক্রিয়া করবে লন্ডনের পুলিশ? ভাই, আমার এই ব্যাপারে এত এক্সপার্টিস নাই ভাই, আমার জটিল প্রশ্ন করেন না, আমি দুদক আইনে বিশেষজ্ঞ না। যেটা একটা আরেকটা হলো দুদকের এখন যে আইন হচ্ছে, আপনি দুদক বিটের সাংবাদিক নাকি? জি না, আমি দুদক বিটের সাংবাদিক, আমি বিজনেস বিটের সাংবাদিক। আচ্ছা বলেন। বিজনেস বিটের সাংবাদিক। তো এটাই আরেকটা কোশ্চেন। দুদকের একটা বড় অভিযোগ হলো দুদক আসলে আসামি তারা অভিযোগ দেয়, তারা বিচার করে, কিন্তু তারা আসলে আসামি ধরতে পারে না, পুলিশের সহায়তা লাগে, পুলিশের সহায়তা তারা পায় না। তো তারা আসলে হাত থাকে সবসময় কাজের ক্ষেত্রে, সম্পূর্ণভাবে করতে পারে না। নতুন আইন যেহেতু হচ্ছে এই বিষয়গুলো অ্যাড্রেস হয়েছে। থ্যাংক ইউ। আসলে আমি এই বিষয়ে অবগত না, আমি বরং আপনি যেটা বললেন আমি আরো বেশি যেটা শুনি যে নানান ধরনের আপনার দুদক অফিসে হাজির হতে বলার মধ্যে দিয়ে নানান ধরনের হয়রানি করা হয় মানুষকে, আবার প্রকৃত অপরাধীকে আপনার যে কোনো কারণে ধরা হয় না, এই ধরনের অভিযোগগুলো শুনেছি। এই সমস্ত অভিযোগ আপনার আমলে নেওয়ার জন্য এই অভ্যন্তরীণ জবাবদিহিতা বৃদ্ধি করার প্রয়োজন আমরা অনুভব করছি। আমি মাহমুদ ইসলাম, স্টার নিউজে আছি। তো একটা প্রশ্ন ছিল যে মামলার জট নিরসনে আপনারা বেশ কিছু উদ্যোগের কথা বলেছিলেন, সেটার অগ্রগতি কতটুকু হয়েছে সে বিষয়টি যদি জানাবেন, আর বেশ কিছু আইন ও বিচার বিভাগের সংস্কারের অগ্রগতি সেটা কতটা হয়েছে এটা তো আমি অনেকবার বলি, আমার পেজে আমি দেই, খুব সংক্ষেপে বলি। আমরা যে সংস্কারগুলো করেছি, ধরেন এক্ষুনি আমি এটার কোনো ইম্প্যাক্ট এক্ষুনি আমি পাবো না, এটা টাইম লাগবে, কিন্তু যা যা দরকার আপনি জুডিশিয়ারিতে খবর নিয়ে দেখেন
সেখানে মামলার জট কমানোর জন্য যা যা দরকার আমরা যতটুকু জানা আছে আমাদের সমস্ত সংস্কারই আমরা করার চেষ্টা করছি। হয়তো আপনার অধিকাংশই করে ফেলেছি, অল্প কিছু বাকি আছে। সিআরপিসি সিপিসি অ্যামেন্ডমেন্ট করেছি, তারপরে লিগালিন অধ্যাদেশে অ্যামেন্ডমেন্ট করেছি, আপনার জজ কোর্ট তারপরে ক্রিমিনাল কোর্ট আলাদা করে দিয়েছি, স্পেশালি ট্রায়াল করবে এরকম ডেজিগনেট করেছি। নিম্ন আদালতে বিচারক যে কর্মচারী আপনারা জানেন তাদের ব্যাপারে নিয়োগের ব্যাপারে অনেক দুর্নীতি হয়, এটা জুডিশিয়াল সার্ভিস কমিশনের কাছে দিয়ে দিয়েছি। যা যা জানা আছে করেছি। তারপরে যে যখন সাজেশন দেয় আমরা যাওয়ার আগে যতটুকু পারি করে যাব। কিন্তু আপনাদেরকে আমি সবসময় একটা জিনিস বলি, সংস্কার মানে কিন্তু আইনি পরিবর্তন না। আপনি দেখবেন পৃথিবীতে অনেক দেশে অসাধারণ সব আইন আছে, আমাদের পরিবেশ আইন দেখবেন অসাধারণ আইন, পরিবেশে কী অবস্থা দেখতেই পাচ্ছেন। তো আমরা আইন করে দিয়ে যাব। এখন আইন করে দিয়ে কিছু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারও নিব আমাদের অল্প সময় যতটুকু সম্ভব। এখন এটা যদি আপনার সত্যিকার অর্থে পরবর্তীকালে নির্বাচিত যে সরকার আছে ওনারা যদি এই সংস্কার কার্যক্রমকে আন্তরিকভাবে এগিয়ে নিয়ে না যান তাহলে আমরা কাঙ্ক্ষিত সুফল পাবো না। শেষ। আসসালামু আলাইকুম, আমার নাম স্যার মোস্তফা মল্লিক, আমি চ্যানেলে আছি। স্যার আমার ছোট ছোট দুটো প্রশ্ন। একটি হচ্ছে যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যেটা বললেন, আপনি জানেন যে এবার নির্বাচন যেটা হচ্ছে অনেক প্রার্থী থাকবে, কিন্তু প্রত্যেকবারই আমরা দেখি যে নির্বাচনের শেষ দিকে এক প্রার্থীর উপরে যারা প্রভাবশালী দল থাকে তারা আক্রমণ করেন, নানাভাবে প্রচারণাও চালাতে পারেন না। ওই প্রজেকশনের কথা নিশ্চয়ই এখানে আছে, অথবা ওটা যদি একটু জানাতেন। আর একটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, কিন্তু আজকের সঙ্গে সেটা নয়, কিন্তু উপদেষ্টা পরিষদের বৈঠক হলো গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে দুটো রাজনৈতিক দলের বৈঠক ছিল এবং তারা উভয়ই বলেছে যে বর্তমান উপদেষ্টা পরিষদের যারা যারা আছেন তাদের অনেকের বিরুদ্ধে তাদের অভিযোগ আছেন এবং তারা বলছেন, মনে করছেন যে তারা বিশেষ বিশেষ দলের পক্ষপাতিত্ব করেন, যেটা তারা মেনে নিতে পারছেন না। এই বিষয়ে আছে কোনো অনেকখানি আলোচনা হয়েছে কিনা? না, এটা নিয়ে আলোচনা হয়নি, আমরা এগুলো তো সিরিয়াসলি নেই না। দুইটা দল বলে নাই ভাই, আপনি ভুল করছেন, তিনটা দলই বলেছে। তিনটা দলই বিভিন্ন, ওনারা কিছুদিন পর পর এই ধরনের কথা বলেন, কিন্তু আমাদের সবার সাথে ওনাদের এত আন্তরিক সম্পর্ক, আপনি যদি দেখতেন আপনার অবাক হয়ে যেতেন। তা আমরা মনে করি এটা হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো জেনুইন কনসার্ন আছে। তো আমার কাছে মানে আমরা এগুলি নিয়ে নিজেরা নিজেরা কথা বলে আর ভাবি যে আসলে ওনারা কি বলতে চান। আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে, বিএনপি, জামাত, এনসিপি মানে তখনকার ছাত্র নেতারা, ওনারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল, এটুকু আমি জানি। প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল, এটুকু আমি জানি। এবং আমি যখন ওনাদের সাথে কথা বলি তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই মানে খুশি আছেন। অ্যাটলিস্ট বিএনপি আর জামাতকে মনে হয় মানে খুবই খুশি আছেন মনে হয়। তারপর মাঝে মাঝে এই ধরনের দাবি করেন। তো আমরা এটা নিয়ে বিচলিত না, আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো, এরকম একটা অবস্থায় আছে। আমি সমকালে কাজ করি। আমি আপনার যে সুপ্রিম কোর্ট সচিবালয় বিষয় বলছেন নীতিগত অনুমোদনের বিষয়ে, আমরা দেখেছি যে দুইটা বিষয় ইতিমধ্যে আলোচনায় আসছে। যে একটা জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন যেটা আছেন বিচারকদের সংগঠন, তারা একটি প্রতিবাদ জানিয়েছিলেন যে এখানে তাদের যে পদায়ন পদোন্নতি আপনি যেটা বললেন তারা একটা স্বাধীনতা পাবেন, সেটা ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলকে রাখার ব্যাপারে তারা প্রতিবাদ জানিয়েছেন যে এটা যদি হয় তাহলে তারা উদ্বেগ প্রকাশ করিয়েছেন। এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা বা এটা নিয়ে কোনো সংশোধনী আছে কিনা? আর দ্বিতীয়ত এখানে আরো একটি বিষয় আমরা যা জানছি যে এখানে একটা আলাদা কমিশন এটাকে আরো নানা বিষয়ে পরামর্শ বা নৈতিক বিষয়ে কাজ করার জন্য একটু কমিশন আলাদা নেওয়ার ব্যাপারে একটা আলোচনা ছিল। সেটি এই দুটি বিষয়ে কোনো নিয়ে আপনাদের কোনো উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে কিনা বা এটি নিয়ে কোনো উপদেষ্টা পরিষদে কারো উদ্যোগ দিয়ে কোনো আলোচনা হয় নাই। উপদেষ্টা পরিষদে এই অর্ডিন্যান্সের মধ্যে যে বিধান আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে, এটার মধ্যে আপনি যেগুলি বললেন সেই উদ্যোগগুলো আসে নাই। আর যেহেতু এটা ড্রাফট, এই জন্য আমি খুব স্পেসিফাই করে কিছু বলছি না। আমরা চেষ্টা করছি এটাকে সর্বোত্তমভাবে সর্বোত্তম এবং সবার কাছে গ্রহণযোগ্য একটা আইন করার জন্য আর কি। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, আপনারা জানেন। এটার চেষ্টা কত বছর যাবত হচ্ছে, এটা কথা কতদিন যাবত বলা হচ্ছে। তো আমরা সব দিক বিবেচনা করে একটা ভালো আইন করতে চাই দেখে এটা নীতিগত অনুমোদন দিয়েছে, আর একটু আলাপ করে তারপর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। কমিশন আছে একটা, ওই নীতি নির্ধারণের ব্যাপারে দেখার জন্য কমিশন আছে একটা। প্লিজ আপনি অনেকগুলো কোশ্চেন করছেন।
প্লিজ। বসেন, লাস্ট কোয়েশ্চেন। আমি জাগো নিউজ থেকে বলছি। একটা বিষয় আপনার আইন উপদেষ্টা হিসেবে জানতে চাই, এনসিপি 7টা প্রতীক ছাড়া নির্বাচনে যাবে না, কিন্তু নির্বাচন কমিশন বলছে এটা দেওয়া সম্ভব না। এই অবস্থায় রয়েছে, আইনগতভাবে কার অবস্থান সঠিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে, এটা নিয়ে কিছু বলবেন কিনা? ডিফিকাল্ট কোয়েশ্চেন। এখন এই ধরনের পরিস্থিতিতে মতামত সব বিষয়ে একটু কম দেওয়াই ভালো। আপনারা জানেন আমি একটা মতামত দেওয়ার জন্য একটা খুব মানে আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব ছিলাম, কিন্তু এখন আমার পক্ষে সব বিষয়ে মতামত সবসময় দেওয়া উচিত না। আমরা আশা করব ইলেকশন কমিশন এই বিষয়টা দ্রুত রিজলভ করে যেন। বাহার কে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশে যে আইন ও বিচার বিভাগে এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে রয়্যাল কোর্টের বিচারকদের পদে যে সুযোগ রাখা হয়েছে, আমরা হস্তান্তর সূত্রে যতটুকু জানতে পেরেছি, সেইটা বিচার বিভাগ পৃথিবীকরণের আছে সেরকম সাংগঠনিক সেটা কি থাকছে কিনা? এখন আপনার তো একটা মামলা হয়েছে, আপনি জানেন অরিজিনাল যে আপনার 116 ছিল 1972 সালের সংবিধানে, সেটাকে রেস্টোর করেছে হাইকোর্ট। এটার বিরুদ্ধে আবার আপিলের ডিভিশনে যাওয়া হতে পারে। তো আমরা আপনার বর্তমানে যেহেতু আপিলের ডিভিশনে যাওয়া হয়েছে, আমরা বর্তমানে সংশোধিত যে 116 আছে সেটার আলোকেই ড্রাফটটা করেছি। তো চূড়ান্ত অনুমোদন হওয়ার আগে যদি আবার আপিলের ডিভিশনে কোনো রায় আসে তখন সেটার আলোকে সংশোধন করব। আমরা মানে সাংবিধানিক বাধ্যবাধকতা বা সাংবিধানিক অবস্থাটার প্রতি সচেতন থেকে পরিবর্তনগুলো করছি। রায়ের বিষয়টি ইম্পর্টেন্ট হচ্ছে, আপনারা ড্রাফটের যেটা আপনারা ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়েছেন সেইখানে আইন বিভাগে রয়্যাল কোর্টের বিচারকরা আসতে পারবে, অন্যান্য প্রতিষ্ঠানের উপর এটা থাকতে পারে কি? আপনি আইন উপদেষ্টা আবার বলেন কি যে যেমন বিচার বিভাগে আইন বিভাগে রয়্যাল কোর্টের বিচারকরা কেন থাকবে? এটা কিন্তু নির্বাহী প্রতিষ্ঠান, কিন্তু ড্রাফটে সেই সুযোগটা রাখা হয়েছে। সেটা কিন্তু মানে রায়ের ক্ষেত্রে কোনো পার্থক্য করে না। রায় কি করছে সেটা অনুভবে আমরা করছি। এত অনাকর্ষণীয় আলোচনা কেন যাচ্ছেন আপনি? ইম্পর্টেন্ট বুঝেছি, এখন আমি বুঝাই বলি আপনাকে। বিচার বিভাগে দুই ধরনের কর্মকর্তা থাকে, হ্যাঁ, একটা আইন মন্ত্রণালয়, এক হচ্ছে যারা অধস্তন আদালতের বিচারক, রাইট, আর হচ্ছে মন্ত্রণালয়ে অনেক বিচার বিভাগ কর্মকর্তা আছে, সলিসিটর উইংয়ে আছেন, ওপিনিয়ন শাখাতে আছেন, এমনকি সাব রেজিস্ট্রার আইজিআর অফিসে আছেন, আইন কমিশনে বিচার বিভাগ কর্মকর্তারা আছেন, প্রশাসনিক দায়িত্ব পালন করেন, নির্বাচন কমিশনে আছেন, দুদকে আছেন, বহু জায়গায় পার্লামেন্ট আছে, বহু জায়গা আছে। তো একটা হচ্ছে যারা বিচারকের দায়িত্ব পালন করেন আইন মন্ত্রণালয়ে, তারা এই অধ্যাদেশটা হয়ে গেলে তারা সুপ্রিম কোর্টের আন্ডারে চলে যাবে, তাদের বদলি পদোন্নতি ইত্যাদি। কিন্তু যারা বিচারিক কার্যক্রম করেন না, প্রশাসনিক কার্যক্রম করেন আইন মন্ত্রণালয়ে, তারা আইন মন্ত্রণালয়ের আন্ডারেই থাকবে। এটাই স্পিরিট। পৃথক সচিবালয় গঠনের সব দেশে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। প্লিজ আর না, আপনি অনেকগুলো কোশ্চেন করেছেন। এই মুস্তাফিজ প্লিজ স্যার। না, আপনি অনেকগুলো কোশ্চেন করেছেন, আপনি যতটা ডিটেইল করে আইনটা যেদিন পাস হবে সেদিন আপনাকে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিব। জানেন না প্লিজ এই মুস্তাফিজ প্লিজ, না আপনি প্লিজ। মহাহিসাব নিরীক্ষকদের অধিকার পূর্ণ করার বিষয়ে একটা মানে দায়মুক্তি দেওয়া হয়েছে 12-10। তো এটা বিষয়ে যদি আমরা ডিটেইলস না জানতে পারি আমরা কিভাবে লিখব? এটা ইম্পর্টেন্ট। আচ্ছা মুস্তাফিজ, আপনি কোশ্চেন করেন প্লিজ। স্যার আমি মুস্তাফিজ দিবেন, আমার প্রশ্ন না, আমি কোনো জায়গায় একটু কনফিউশন দূর করতে একটা প্রশ্ন করছিল যে অ্যান্টি কারাপশন কমিশনের একটা প্রভিশন নিয়ে আপনি যেটা বলছিলেন ওটা যদি একটু আরেকবার বলতেন যে অপরাধ দেশে বিদেশে করে, এটা কি বাংলাদেশের সিটিজেন বাইরে অপরাধ করার কথা বলছেন? বাংলাদেশের সিটিজেন বাইরে থাকলে বাংলাদেশের সিটিজেন, আপনি বাংলাদেশে ধরেন, আপনি বা আমি বা আপনি যদি এমন কোনো অপরাধ করে যেটা আমেরিকায় সংগঠিত হচ্ছে, মানি লন্ডারিং বা যে কোনো পদ্ধতি হোক, তাহলে তো আমার বিচার করতে পারবেই। বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক তাদের দুর্নীতির ক্ষেত্রেও দুর্নীতি দমন কমিশন তাদের এখতিয়ার রাখবে, বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক। আরেকটা হচ্ছে যে ওই না ভোটের যে বিধান, এটা কি শুধুমাত্র সিঙ্গেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে থাকবে? না ভোটের বিধানটা আগে যে না ভোটের বিধান ছিল ওইটা না, কিন্তু
না ভোটের বিধানটা আপনি কারেক্ট প্রশ্ন করেছেন। এখন শুধুমাত্র যে সমস্ত সংসদীয় এলাকাতে একজন প্রার্থী থাকবে শুধুমাত্র সেখানে না ভোট হবে, একজন প্রার্থী। আমরা চাই না বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ ইলেক্টেড হয়ে যাক, আপনাদের জন্য সুযোগ থাকে বলার যে না তোমার আমরা চাই না। লাস্ট কোশ্চেন, পলাতক আসামিরা নির্বাচন করতে পারবে না, সেটা কি ট্রায়াল অবস্থায় পলাতক নাকি আসলে রায়ের পরে পলাতক, সেই বিষয়টা একটু ক্লিয়ার করুন। পলাতক হচ্ছে আদালত যখন পলাতক ঘোষণা করে, আপনি আদালত যেদিন আপনাকে আসতে বলছে সেদিন যখন আপনি আসছেন না, তারপর পত্রিকাতে একটা বিজ্ঞাপন দিল, তারপর আপনি আসছেন না, আদালত আপনাকে পলাতক ঘোষণা করবে, সেটা বিচার চলাকালীন সময়ই পলাতক হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু আরো দুইটা বিষয় আজকে আলোচনা হয়েছে। একটা হচ্ছে যে আজকে আমাদের কমার্স এবং সিভিল এভিয়েশন অ্যাডভাইজার শেখ বশিরউদ্দিন এয়ারপোর্টের আগুনের পরে যে আপডেট দিয়েছেন, উনি বলেছেন যে এয়ারপোর্টের কার্যক্রম এখন কার্গো এবং ফ্লাইট অপারেশন পুরোটাই এখন নর্মাল, এবং তারপরেও এয়ারপোর্টে যে একটা বিল্ডিং, কার্গোর যে বিল্ডিংটা অগ্নিদগ্ধ হয়েছে, এটা কিভাবে চালু করা যায় সেটার জন্য ওনারা কাজ করছেন। আজকে বুয়েটের একজন এক্সপার্ট ডক্টর ফখরুল আমিন এটা ইন্সপেক্ট করবেন, ওনার নেতৃত্বে একটা টিম ইন্সপেক্ট করে দেখবেন যে এটাকে কত দ্রুত এই কার্গো এই বিল্ডিংটাকে ইউজ করা যায়। আর এই ফায়ারটা কিভাবে ঘটলো এটার কারণ নির্ণয়ের জন্য আমরা অলরেডি স্কটল্যান্ড ইয়ার্ড, আপনি স্কটল্যান্ড ইয়ার্ড জানেন যে ব্রিটেনের পুলিশ বাহিনী, স্কটল্যান্ড ইয়ার্ড, তারপরে অস্ট্রেলিয়া, চায়না, টার্কিশ গভর্নমেন্টের সাথে আমরা অ্যাপ্রোচ করেছি, এবং তারা তাদের কাছ থেকে আমরা অ্যাপ্রোচ করেছি যাতে এটা একটা ফরেন্সিক করা যায়, যাতে এটার আগুনটা কিভাবে ঘটলো সেটা নির্ণয় করার জন্য। আর এছাড়া আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন 1 সপ্তাহ ফায়ার প্রিপারেশনের জন্য, ফায়ার সেফটির জন্য 1 সপ্তাহ সবাইকে ডেডিকেট করার জন্য, যাতে 1 সপ্তাহ ডিক্লেয়ার করা হয় যে এটা ওই পুরো সপ্তাহটা বাংলাদেশের যত প্রাইভেট এবং পাবলিক প্রতিষ্ঠান আছে তারা তাদের যে ফায়ার প্রিপেয়ারনেসটা ওরা চেক করবে এবং দেখবে যে কোনো ফায়ার রিলেটেড কোনো শর্টকামিংস আছে কিনা, কোনো ধরনের সেফটি রিলেটেড কোনো ধরনের কোনো ল্যাকিংস আছে কিনা সেটা তারা দেখবে। এটার জন্য উনি আহ্বান করেছেন এবং এই বিষয়ে অলরেডি অ্যাডভাইজারদেরকে উনি নির্দেশ দিয়েছেন যাতে সমস্ত সরকারি যেগুলো প্রতিষ্ঠান তাদেরকে এটা অলরেডি এই ফায়ার সেফটি বিষয়টা তারা যেন নিজেরা তাদের প্রিপেয়ারনেসটা তারা যেন চেক করে। আর আজকে এই ইলেকশনের প্রিপারেশন নিয়েও অনেক আলাপ হয়েছে। ইলেকশনে জানেন যে পুলিশকে বডি ক্যাম দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে এবং সিসিটিভি ইনস্টল করার চিন্তা ভাবনা হচ্ছে। এটা লিগালি কতটুক এটা করা যায়, কিভাবে যিনি বডি ক্যাম পড়বেন উনি কোথায় অপারেট করবেন সেগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো ইলেকশনের প্রিপারেশন নিয়ে একটা বড় দীর্ঘ আলোচনা হয়েছে এবং প্রয়োজনে ড্রোন ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। এই ছিল আজকে।